This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার। আজ 18 তারিখ, দুদিন পর তো 21শে ফেব্রুয়ারি। এক বছর আগেও আজকের দিনে বাংলাদেশে ব্যস্ততা ছিল তুঙ্গে, ভাষা শহীদ দিবসের প্রস্তুতির ব্যস্ততা। কিন্তু আজ সব যে উধাও, মারামারি হানাহানিতে জ্বলছে সোনার বাংলা। বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা থেকে ধানমন্ডির বাড়ি ভাঙচুর, বিরোধীদের কণ্ঠরোধ শুধুই অরাজকতা, যা দেখে ছি ছি করছে গোটা দুনিয়া। রাজনীতি আর মৌলবাদ যেখানে যেন হাত ধরাধরি করে চলছে, সেখানে শহীদদের আর কে মনে রাখে বলুন তো? তবে ফেব্রুয়ারির মতন প্রথম সপ্তাহে যতটা উত্তেজনা ছিল সেটা খানিক কমেছে। বরং ওখানকার মানুষ এখন শান্তি চাইছেন, স্থায়ী সরকার চাইছেন, ভোট চাইছেন। এরই মধ্যে আবার ফিরছেন, বার্তা দিলেন কে? হাসিনা। কি হতে চলেছে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ? আজকের টিভি 9 স্পেশাল হাসিনার হুঙ্কার। আপনাদের সঙ্গে আমি মুজিরা। আমি আছি, আমি অবশ্যই এর বিচার ইনশাআল্লাহ একদিন করবই করব, আর যতই দায় মুক্তি দিক। 2 সপ্তাহে দ্বিতীয়বার আবার হুঙ্কার শেখ হাসিনা। বুঝিয়ে দিলেন ফিরবেন বাংলাদেশে, আর পুলিশ হত্যার বিচার হবেই। বাংলাদেশ আসবে, শেখ হাসিনা আসবে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। সোমবার তার বার্তা পেয়ে গুটিয়ে থাকা আওয়ামী লীগের নেতা কর্মীরাও পথে নামলেন হই হই করে। জেলায় জেলায় হলো মশাল মিছিল। হরতালের সমর্থনে নামতে দেখা গেল কোণঠাসা হয়ে পড়া নেতা কর্মীদের। অথচ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ছবিটা ছিল কিন্তু একদম আলাদা। শেখ হাসিনার ভাষণ দেওয়ার আগে থেকেই তেতে ওঠে বাংলাদেশ। বিরাট বিরাট পে লোডার নিয়ে আসা হয়েছিল ধানমন্ডির 32 নম্বর বাড়ির সামনে। হাসিনার বক্তব্য শুরু হতে না হতেই বঙ্গবন্ধুর বাড়িতে চলে তাণ্ডব, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় সব। হাসিনার ভাষণে প্ররোচনার অভিযোগ তুলে বাংলাদেশ জুড়ে চলতে থাকে আওয়ামী লীগের নেতাদের বাড়ি ভাঙচুর, লুটপাট। তারপরও মচকান নেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। সোমবার রাতে বাংলাদেশবাসীর উদ্দেশ্যে আবার ভার্চুয়ালি বক্তব্য রাখেন। সেখানে আরও একবার স্পষ্ট করে দিলেন পরিস্থিতি আওয়ামী লীগের পক্ষে এলে ফিরতে চান বাংলাদেশে। আমি আসবো এবং আমি দেখব সেই 21 আগস্ট গ্রেনেড হামলা থেকে কোটলিপাড় কি বিশাল বম পুত্র, সেখান থেকে খোদা তো বাঁচায় রাখে। তা আল্লাহ যখন বাঁচায় রাখছে আমাকে যে বাঁচিয়ে রাখলো, আমার তো মনে হয় আমার হাত থেকে নিশ্চয় কোনো একটা ভালো কাজ আল্লাহ করায় নেবে আমাকে দিয়ে। সেই জন্য আল্লাহ আমাদেরকে বাঁচালো। আওয়ামী লীগের দাবি, গত বছরের জুলাই আগস্টে আন্দোলনের সময় অনেক পুলিশকর্মী খুন হন, কিন্তু অন্তর্বর্তী সরকারের জমানায় তাদের পরিজনেরা পাচ্ছেন না বিচার। সেই সব পুলিশকর্মীর পরিবারের উদ্দেশ্যে হাসিনার আশ্বাস, বিচার মিলবেই। এখানেই শেষ নয়, হাসিনার হুঙ্কার, প্রত্যেকটি হত্যার বিচার হবে। আমি অবশ্যই এর বিচার ইনশাআল্লাহ একদিন করবই করব, আর যতই দায় মুক্তি দিক, এই হত্যার দায় মুক্তি হয় না, হত্যার বিচার হয়। আমার বাবা, মা, ভাই, 3 ভাই, তার সবাইকে যখন হত্যা করেছিল তাদেরকেও দায় মুক্তি দেওয়া হয়েছিল, কিন্তু আমি আল্লাহর রহমতে এসে তাদের বিচার করেছি। ইনশাআল্লাহ পুলিশ হত্যার বিচারও আমরা করব একদিন। ছাত্র আন্দোলনের চাপে গত বছর 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়া হতে বাধ্য হন, আর তারপর থেকে আওয়ামী লীগের প্রথম সারির নেতাদের অনেকেই দেশ ছাড়া বা আত্মগোপন করেন। আর যারা দেশে আছেন তাদের একটা অংশ প্রতিদিনই হামলার মুখে পড়ছেন বলে অভিযোগ। তার মধ্যেই ফেব্রুয়ারি মাস জুড়ে একের পর এক কর্মসূচি নেয় শেখ হাসিনার দল। আর এই প্রেক্ষাপটে দলের নেত্রীর করা বার্তা, তারপরই মশাল মিছিল, মঙ্গলবার হরতালের ডাক। আওয়ামী লীগের নিচুতলা যেভাবে ধীরে ধীরে রাস্তায় নামছেন, তাতে কি পরিস্থিতি বদলাচ্ছে বাংলাদেশে? আবার প্রত্যাবর্তন করতে হবে। এই মাসব্যাপী কর্মসূচি মনে রাখতে হবে ফেব্রুয়ারি মাস, অর্থাৎ ভাষা আন্দোলনের মাস। ভাষা আন্দোলনের সঙ্গে আওয়ামী লীগের একটা
ওতপ্রোত জায়গা তৈরি হচ্ছে। ফলে এইটাকে একটা প্রতীকী অর্থে, একটা সাংকেতিক অর্থে আওয়ামী লীগ আবার নতুন করে নিজের রাজনৈতিক পথটাকে তৈরি করার বা সুগম করার একটা চেষ্টা। আবার ধীরে ধীরে জমি তৈরির চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ। চুপ করে নেই বিএনপি বা জামাত, তারাও পাল্টা কর্মসূচি নিয়েছে। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হলো ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যেভাবে বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা মার খাচ্ছিলেন, যেভাবে বাড়ি ভাঙা হচ্ছিল, সম্পত্তি লুটপাট হচ্ছিল, এবার কিন্তু তার কিছুই হয়নি। তবে কি হাওয়া ঘুরছে অন্যদিকে? 5ই ফেব্রুয়ারি থেকে শুরু হয় আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা। দিন দুয়েক আগে অবাধে তাণ্ডব চালানোর পর প্রত্যাঘাত আসতে থাকে। কয়েক জায়গায় হামলাকারীদের ধরে ফেলে পাল্টা মারও দেওয়া হয়। এতদিন অবাধে লুটপাট চললেও প্রত্যাঘাতের পর শয়তান খুঁজতে নেমে পড়ে, যার নাম দেওয়া হয় অপারেশন ডেভিল হান্ট। এক সপ্তাহ হয়ে যাওয়ার পর সেই অপারেশন চলছে, আর এই অভিযান ঘিরে বিতর্কের পাহাড়ও প্রশ্ন উঠছে সেখানেও। দেখাই আপনাদের শয়তান খোঁজা না বিরোধী দমন। দেখুন বিগওয়ালে আপনাদেরকে দেখাই। 16ই ফেব্রুয়ারি পর্যন্ত গ্রেফতার প্রায় 5000। ধৃতদের অধিকাংশই আওয়ামী লীগের নেতা আর কর্মী। বিশেষ অভিযানে ধৃতদের মধ্যে রয়েছে বৃদ্ধ, অসুস্থ, রোগীও এবং হামলা। সেই হামলার ভয়ে আইনজীবীরাও ধৃতদের পক্ষে দাঁড়াচ্ছেন না। ঢালাও গ্রেফতারিতে আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি আদৌ সম্ভব, এই প্রশ্ন তো উঠবেই। পর গ্রেফতার, মামলায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠছেই। 1:33 তারা হাজির হয়েছে, 1:30-2টা বাজে তারা নিয়ে গেছে। উনি অসুস্থ আপনার মা? হ্যাঁ। পুলিশ গেছিল নাকি? আর হ্যাঁ, পুলিশ গেছিল, ডিবি লোক, মানে ওনারা দরজা ভাঙা তারপরে নিছে। যদি একটা মারামারি করি, আমি ওখানে থাকুম, আমি কি জানি না পুলিশ আমরা ধরে নিয়ে যাবো? তারা বাসায় ঘুমাই রয়েছে, তা করে ধরে নিয়ে আসে পড়ছে। এই অভিযান নিঃসন্দেহে ভালো কাজ, কিন্তু দেখার দরকার যে কে নিরপরাধ কে অপরাধ, যাচাই করে তারপরে তারা ধরা উচিত। এই ডেভিল হান্ট নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছে। এই বুঝি মাঝরাতে এসে পুলিশ তুলে নিয়ে গেল, এই বুঝি রাস্তায় বেরিয়ে আবার না হাত করা পুড়িয়ে দেয় কেউ। ওপারের বাসিন্দাদের মধ্যে দুশ্চিন্তা রয়েছে পুরো ধমে। কিন্তু ইউনূস সরকার তো বলে চলেছে যে অপরাধীদের ধরাই আসল লক্ষ্য। তারা বলে চলেছে যে সংখ্যাগুরু যারা রয়েছে, সংখ্যালঘুরা যারা রয়েছে, তারাও নিরাপদে রয়েছেন। কিন্তু তাই কি? তা তো নয়। ডেভিল মানে কি? শয়তানের তো টার্গেট এটাই। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। অপারেশন ডেভিল হান্ট নিয়ে সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভ ক্রমশ বাড়ছে। আর এই প্রেক্ষাপটে সেই ক্ষোভ আরও উস্কে দিয়েছেন শেখ হাসিনা। কে শয়তান? কাকে খোঁজা হচ্ছে? নেপথ্যে কোন ছক রয়েছে? প্রশ্ন তুলছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। অপারেশন ডেভিল হান্ট, কে ডেভিল? কাকে খুঁজছে সে? যারা পুলিশকে হত্যা করে, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করে, ছেলেকে না পেলে মাকে হত্যা করে, মাকে গ্রেপ্তার করে, ছোট 10 বছরের বাচ্চার সামনে এবং 3-4 বছরের বাচ্চার সামনে যে বাড়ির মধ্যে তাণ্ডব করে। এমনকি পুলিশ ডিউটি করতে পারে না, তাদের চেকিং করে। তারা পুরো দেশ চালাতে ব্যর্থ। আমি আসবো এবং আমি দেখবো। ছাত্রদের দাবি অনুযায়ী যে ডেভিল হান্ট চলছে তা বুঝিয়ে দিয়েছে ইউনূস প্রশাসন। আর এই অভিযান নিয়ে শুধু সাধারণ মানুষ নয়, বাংলাদেশের মানবাধিকার কর্মীরাও তো ইউনূস প্রশাসনের দিকে মতলব নিয়ে প্রশ্ন তুলছে। হওয়া দরকার যে কোনো সমাজে অপরাধী, সমাজে যারা অপরাধ করছেন, যারা মব জাস্টিস যার নামে মানুষের ঘরবাড়ি আক্রান্ত করছেন, মানুষকে হত্যা করছেন, তাদের বিরুদ্ধে এই অভিযানটা পরিচালিত হওয়া উচিত। পরিসংখ্যান খেয়াল করি, সেই ক্ষেত্রে আমরা দেখব যে আসলে বিগত সরকারের মানুষই অধিকাংশ ক্ষেত্রে গ্রেপ্তার হয়েছেন। এটার মধ্য দিয়ে আসলে এটা নিরপেক্ষ যে চরিত্র থাকা দরকার, সেটা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ পাবে মানুষ।
একইভাবে কিন্তু সরকারের পক্ষ থেকে এই জায়গাটা তৈরি হবে এবং তৈরি হয়েছে, যেখানে ডেভিল হান্ট নামক এবং ভবিষ্যতে আরও অনেক কিছু হতে পারে, যার ভিত্তিতে একটা দমন করার চেষ্টা হবে এবং সেইটার নেপথ্যে আপনি যেটা বলছেন যে অপোজিশন ফোর্সেসকে তাদেরকে নিষ্ক্রিয় করে ফেলার একটা চেষ্টা চলবে। হাসিনা জমানায় মাদক ইস্যুতে ধরপাকড় নিয়ে যেমন নিরীহ মানুষকে অত্যাচারের অভিযোগ উঠেছিল, ইউনূস সরকারের সময়ও সেই এক ইস্যুর ডেভিল হান্টের নামে সাধারণ মানুষকে হেনস্থার অভিযোগ ঘন ঘন উঠছে। আর এই ডামাডোলের মধ্যে ছাত্রদের নতুন দল গঠন নিয়েও তৎপরতা দেখা যাচ্ছে। প্রশ্ন উঠেছে যে এই দল কাদের জল হাওয়ায় মাথা তুলতে চাইছে। দেখাই আপনাদের যে এই মুহূর্তে দাঁড়িয়ে জামাত মদতে ছাত্রদের নতুন দল, এই প্রশ্নটা কিন্তু উঠছে। নতুন দল নিয়ে হাজারো কোন দল, কিন্তু সেটাও সামনে আসছে। একটু ডিটেলে বলি, দল গঠনে ছাত্রদের সরকার সব রকম সহযোগিতা জামাতের। আর নতুন দলকে সমর্থনের জন্য ইসলামী দলগুলোর সঙ্গে বৈঠক করেছে জামাত। বিএনপিকে ঠেকাতে ছাত্রদের এগিয়ে দেওয়ারও একটা কৌশল দেখতে পাওয়া যাচ্ছে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি জানানো ছাত্রদের মধ্যে বিভাজন, সেটাও দেখা যাচ্ছে। বাংলাদেশে নতুন দলের সচিব পদের দাবিদার একাধিক। বেসিক স্লোগান হবে, বেসিক থিম হবে স্টুডেন্ট ফার্স্ট এবং বাংলাদেশ ফার্স্ট। আমাদের এই ছাত্র সংগঠন কখনোই লেজুর ভিত্তি ছাত্র রাজনীতি তারা করবে না। আমাদের এই ছাত্র সংগঠন বটম টু টপ অ্যাপ্রোচে তাদের নেতৃত্ব বাছাই করবে গণতান্ত্রিক। ছাত্রদের নতুন দলের পিছনে উদ্দেশ্যটা কিন্তু একেবারে স্পষ্ট। মূল স্রোতের রাজনৈতিক দলকে ঘেঁষতে দেওয়া হবে না। তার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জোরালো হয়েছে, যাতে কোনোভাবে তারা রাজনীতিতে আসতে না পারে। আর জামাতের মদতে তাদের এইবার বারন্ত। যদি এই নির্বাচনটিকে যে কোনো শক্তি, যে কোনো পক্ষ, যে কোনো গোষ্ঠী এই নির্বাচনকে সামনে রেখে বিন্দু মাত্র ক্ষমতার অপব্যবহার করার চিন্তা করে, বিন্দু মাত্র প্রভাবিত করার চেষ্টা করে যে কোনো বাংলাদেশের একটি সেন্টারে, তাহলে ওই সেন্টারটি হবে আমাদের পাল্টা আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্র। দেখুন, আওয়ামী লীগ যাতে বাংলাদেশে আর না ফিরে আসতে পারে তার জন্য কি না চলছেও পারে। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা যে হাওয়া বুঝতে পেরে বিএনপিও মনে করছে যে হাসিনার দলের মতো তাদেরকেও কালো তালিকায় ফেলে দেওয়া হতে পারে। তার জন্য দ্রুত ভোটের দাবি জানিয়েছে অন্তর্বর্তী সরকারের বৃহত্তম সমর্থক দল। তারা মনে করছেন যে নির্বাচন পরে হওয়া উচিত, সংস্কার আগে হওয়া উচিত। তাহলে সেই সংস্কারকে সফল করার জন্যই এমন মানুষের দরকার যারা সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত। তা না হলে কোনো সংস্কারই সফল করা সম্ভব হবে না। তার মানে ভোট নিয়ে জটিলতা, ছাত্রদের মধ্যে মতবিরোধ, আর এই নিয়ে হতাশ বাংলাদেশের নাগরিকদের একটা বড় অংশ। তারা যদি দেশের চিন্তা করে যদি ভালো করে, যদি ভালো করতে চায়, অবশ্যই ওয়েল, তারা আসুক, রাজনীতি করুক, কিন্তু ভালো তো লক্ষণ দেখতেছি না। এই 2-6 মাসে তো যা অবস্থা, আমার ব্যক্তিগত মতামত যে আমার মনে হয় যে তারা ভালো করবে। দল করে তো লাভ নাই যদি দলের ভিতরে মনুষ্যত্ব, মানবতার কল্যাণে কাজ না করা হয়। কারণ দল তো আছেই, যে দলই ক্ষমতায় আসে, যখন যারাই ক্ষমতায় আসে গদির পাওয়ার পাইলে তখন তারা মানবতার কথা আর মনে রাখে না। দেশটার মধ্যে দুর্নীতি চলছে বেশিরভাগ। আজকে বোধ আমার জীবনে একবার ভোট দিয়েছি, আর কোনোদিন ভোট দিতে পারি না। আমার পক্ষের থেকে বলবো জানি ওনারা জানি এই আন্দোলন সেই আন্দোলন করে জানি রাস্তাঘাট কোনো জায়গায় জানি ওনারা যানজট না করে বা বন্ধ করে না দেয়, কারণ আমাদের চলাফেরায় অনেক কষ্ট হয়। বাংলাদেশ নতুন দল গঠন নতুন কিছু নয়। অনেকেই এসেছে, অনেকেই আবার হারিয়েও গেছে। তাহলে ছাত্রদের নতুন দল নিয়ে কেন এত কৌতূহল? পিছনে কোন উদ্দেশ্য? এই নিয়ে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞের সঙ্গে। শক্তিগুলি তাদের নেপথ্যে কাজ করবে, তাদের বৃহত্তর রাজনীতিতে। এই যে নতুন দলটি তৈরি হলো, এই দলটি আসন্ন ইলেকশনের নিরিখে বা হিসেবে কি ভূমিকা পালন করছে, এটা কিন্তু
এখনো দলের নাম ঠিক হয়নি, কিভাবে তারা এগোবে কিছুই জানা নেই। তারপরও ছাত্রদের নতুন দল নিয়ে ওপার বাংলাতেই কার্যত অনাস্থা। আর হাসিনার বিদায়ের পর থেকে সেকেই সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের পরিসংখ্যান অনুযায়ী এখনো পর্যন্ত গত বছর 5ই আগস্ট থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বিএসএফ জওয়ানদের উপরে অনুপ্রবেশকারী এবং পাচারকারীদের হামলার ঘটনা ঘটেছে 877 বারেরও বেশি। বিএসএফ এর রিপোর্ট অনুযায়ী এই সময়কালে গুলি চালাতে হয়েছে 266 বার, নন লিথাল বা পাম্প অ্যাকশন বন্দুক থেকে 344 বার গুলি চালাতে হয়েছে, ব্ল্যাঙ্ক ফায়ার করতে হয়েছে 267 বার। গত নভেম্বর আর ডিসেম্বর জুড়ে সীমান্তে অনুপ্রবেশকারীদের বেপরোয়া মনোভাবও ক্রমশ বেড়েছে। বিএসএফ জওয়ানদের উপর হামলার 30% ঘটেছে গত 2 মাসে। মালদা, মুর্শিদাবাদে সবচেয়ে বেশি জওয়ানদের উপর হামলার ঘটনা ঘটেছে। 550টির বেশি হামলার ঘটনার অভিযোগ এসেছে শুধু এই জেলা দুটো থেকেই। শুধু তাই নয়, সীমান্তে কাঁটাতারের ফেন্সিং লাগানো বাধা দেওয়া হয়েছে একাধিকবার। বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের সম্পর্ক রাতারাতি বদলে গিয়েছে শত্রুতায়। বাংলাদেশের মাটি থেকে উৎখাত শেখ হাসিনা তিনি এই মুহূর্তে আশ্রিত রয়েছেন এই নয়া দিল্লির মাটিতে। আর ভারতের ভূখণ্ড থেকে তিনি প্রতি মুহূর্তে বাংলাদেশের ইউনূস সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি দিচ্ছেন। মোহাম্মদ ইউনূসকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলে দিয়েছেন খুব শীঘ্র বাংলাদেশের মাটিতে ফিরছেন তিনি। আর এই প্রেক্ষাপটেই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বৈঠক হচ্ছে নয়াদিল্লিতে। শেখ হাসিনার সময়কালে যা যা চুক্তি হয়েছিল, দুদেশ সর্বসম্মতক্রমে এই সীমান্ত এলাকায় যা যা সিদ্ধান্ত গ্রহণ করেছিল, প্রত্যেকটা সিদ্ধান্ত যাতে বাস্তবায়িত হয় সে বিষয়টি নিশ্চিত করতে চাইছে বিএসএফ। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেভাবে সীমান্ত এলাকায় লাগাতার বিজিবি উস্কানি দিচ্ছে, যেভাবে বিএসএফকে ফেন্সিং দিতে বাধা দিচ্ছে, যেভাবে সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে ভারতীয় নাগরিকদের ওপরে বাংলাদেশের তরফ থেকে দুষ্কৃতী হামলা হচ্ছে, এর প্রত্যেকটা বিষয় এই বৈঠকে উঠে আসতে চলেছে আলোচনায়। স্বাভাবিকভাবেই সীমান্ত রক্ষায় দুদেশ আবারও কোনো সমমনোভাবাপন্ন জায়গায় পৌঁছতে পারে কিনা আমাদের নজর থাকছে সেদিকেই। তাহলে কি হাওয়া ঘুরছে বাংলাদেশে? তেমনটাই তো ইঙ্গিত মিলছে, কারণ ইউনূস তো বাণিজ্যের কথা বলছেন ভারতের সঙ্গে। উপরন্তু এই বৈঠক বিলম্বিত বোধ হয়। স্পেশাল 9 আজকের মতো এই পর্যন্তই, দেখাবে আগামীকাল। সঙ্গে থাকুন।